আমি ডক্টর সৌমি, আমি গাইনি পিজিটি ডক্টর বিসি রয় হসপিটালের। কিন্তু আজকে আমি আমার গাইনির কোনো সমস্যা নিয়ে কথা বলতে এখানে আসিনি, বা আমাদের অতিথিকেও ডাকিনি এখানে গাইনির কোনো সমস্যা নিয়ে কথা বলতে। আমি এখানে এসেছি মানুষের মনের ব্যাপারে কথা বলতে। মানসিক সমস্যা আজকাল সব জায়গায়, বাড়িতে বাড়িতে। তাই আমরা এখানে একটা ছোট্ট ট্রাই করছি যাতে করে মানুষের যে মনের সমস্যা আছে সেটা আস্তে আস্তে যেন ঘুচিয়ে যায়। তার জন্য আমরা আজকে আমাদের গেস্টকে ডেকেছি। নমস্কার। নমস্কার। আপনি একটু আপনার নিজের ব্যাপারে আমাদের দর্শকদেরকে একটু বলে দিন। আচ্ছা, নমস্কার সকল দর্শককে। আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট শৈরিঞ্জি জানাপুরো। তো ম্যাডাম, আজকে আমরা এসেছি কিছু প্রশ্ন করার জন্য, কারণ আপনি তো জানেন, আপনি তো এই প্রফেশনে অনেক বছর ধরে আছেন। তো আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের সব মানুষের মধ্যে আজকাল বাকি রোগ যতটা বাড়ুক না বাড়ুক, মানসিক সমস্যা মানুষের মধ্যে অনেকটাই বেড়ে গেছে। তাই আমি কিছু প্রশ্ন আপনার কাছ থেকে করতে চাই যে আমরা মানসিক সমস্যাগুলো কি করে সমাধান করতে পারি, মানুষ কি করে তার মন ভালো করতে পারে, এই মন ভালো করার পাসওয়ার্ডটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মানসিক রোগ সম্পর্কে সাধারণ মানুষের কাছে সচেতনমূলক বার্তা আপনি কি দিতে চান? তো এখানে ফার্স্টে আমি বলবো সাধারণ মানুষকে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে আগে বুঝতে হবে। একজন মানুষকে তখনই সুস্থ বলবো যখন উনি শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই ভালো থাকবেন। কারণ স্বাস্থ্যের দুটি অংশ, একটা শারীরিক সুস্থতা, একটা মানসিক সুস্থতা। যখন আমাদের শরীর খারাপ করে আমরা খুব সহজেই বলি যে আমার জ্বর হয়েছে, পেটে ব্যথা, এই ধরনের কথাগুলো বলি এবং চিকিৎসায় যাই। একই রকমভাবে যখন আমাদের কোনো মানসিক সমস্যা হবে তখন যেন আমরা চিকিৎসায় যাই এবং এখানে লজ্জা যাতে না পাই, যে বা সমাজে কে কি বলবে সেই জায়গায় যেন আমরা লজ্জিত হয়ে ভয় পেয়ে যেন নিজেকে গুটিয়ে না রাখি। মন খুলে যেন বলি যে আমার মনের কোনো সমস্যা হচ্ছে। মানসিক সমস্যা হওয়া মানেই যে পাগল হয়ে যাওয়া, এটা কিন্তু একদম ভুল ধারণা। এটা তো একটা ট্যাবু যে মানসিক সমস্যা আজকে পেটের সমস্যা হলে আমরা ডাক্তারের কাছে যাই, চুলের সমস্যা হলে ডাক্তারের কাছে চাই। ইন দ্যাট ম্যাটার যদি স্ত্রীজনিত কোনো সমস্যা হয় তারা আমাদের কাছে আসে, কিন্তু মানসিক সমস্যা হয়ে গেলে মানুষরা এরকম নিজেদের মধ্যে ঘরবন্দি করে রেখে দেয়, নিজের সমস্যাটাকে লুকিয়ে রাখে। সেখান থেকে তারা বেরোতে কি করে পারবে? আপনি কি অ্যাডভাইস দিতে চান সেরকম? ফার্স্টে বলবো যে যখন নিজের কোনো সমস্যা হচ্ছে তখন আপনি আপনার খুব কাছের মানুষের সঙ্গে শেয়ার করুন যে আমার এই সমস্যাগুলো হচ্ছে। কারণ প্রত্যেকটা মানুষ তার সামনের মানুষটা কিন্তু তার কাছে অ্যাজ এ কাউন্সিলর থাকে। কেউ যদি তার মনের কষ্টটাকে একটু খুলে বলে, কেউ যদি একটু শোনে, তখন কিন্তু মনের কষ্টটা কিন্তু অনেকটাই চলে যায়। সেখানে সামনের মানুষকে বলবে যদি সাহায্যের দরকার হয় অবশ্যই কোনো সাইকিয়াট্রিক বা কোনো সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া খুব দরকার। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে, আচ্ছা দেখুন, আজকে আমরা কিছু উল্টোপাল্টা খেয়ে নিলে মানুষের পেটে ব্যথা করছে, তখন বুঝতে পারছে যে পেটে ব্যথা করছে, আমার পেটটা খারাপ হচ্ছে। আপনি কী রকমভাবে বুঝতে পারবেন যে তার মনটা খারাপ হচ্ছে? সেটা মানসিক সমস্যাটা কি করে মানুষ টের পাবে? সেটা আজকালকার দিনে মানুষ তো টেরই পায় না যে সে হয়তো ডিপ্রেশনে ভুগছে বা মন খারাপে ভুগছে, কিন্তু সে তো বুঝতেও পারছে না। সে হয়তো ভাবছে সেটা তার জন্য নর্মাল। তো আপনি কি সাজেশন দেবেন যে তারা সেগুলো ফলো করবে, সেদিক দিয়ে বুঝতে পারবে যে তার মনের কিছু প্রবলেম হচ্ছে? তো আমি যেটা বলতে চাইছো সৌমি, সেটা হচ্ছে আমরা সাধারণ মানুষ কী করে বুঝবে যে তার মানসিক রোগ হয়েছে, অর্থাৎ মানসিক রোগের লক্ষণগুলো কী, যেটা যদি সাধারণ মানুষ বোঝে, যে আইডেন্টিফাই করতে পারে যে এই জিনিসগুলো আছে বলেই তার আমার মানসিক সমস্যা হচ্ছে, তাহলে তাদের জন্য সুবিধা হবে। তো এই বিষয়ে বলবো যে ফার্স্টে আমাদের কোনো ব্যক্তি যখন মানসিক সমস্যায় ভুগছে তার প্রাত্যহিক দিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলোর মধ্যে সে ব্যালেন্স রাখতে পারে না, খুব এলোমেলোভাবে কাজগুলো করে, খুব মন খারাপ করে থাকে, হতাশ হয়ে থাকে, হয় খুব ঘুমোচ্ছে, না হয় কম ঘুমোচ্ছে, ঘুমই হচ্ছে না, খাওয়া দাওয়ার চাহিদার মধ্যে পরিবর্তন আসছে, এবং তার ভালো লাগার জিনিসগুলো শেয়ার করছে না, যেগুলো ভালো লাগতো করতে আগে। বন্ধুদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিয়েছে, বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে, পছন্দের কাজগুলো বন্ধ করে দিয়েছে। এইগুলো তো বেসিক থাকছে। তারপরেও যে সমস্যাগুলো দেখা যায়, যেগুলো আমরা পাই বিভিন্ন ধরনের সাইকোসিস প্রবলেমের ক্ষেত্রে দেখা যায় যে সে একা বসে বসে মনে হচ্ছে কোনো একটা সামনের মানুষের সঙ্গে যেন কথা বলছে। এটাকে আমরা খুব সহজে সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাই যে ও কি বিড়বিড় করে কথা বলে। এই যে বিড়বিড় করে কথা বলা, সন্দেহ করা,
যে বোধহয় আমার খাওয়ারে কেউ বিষ মিশিয়ে দিয়েছে, বা কোনো পুরুষ হলে ভাবছে আমার স্ত্রী বোধহয় অন্য কারোর সঙ্গে কোনো পরকীয়ার সঙ্গে জড়িয়ে গেছে, স্ত্রী হলে ভাবছে পুরুষ আমার স্বামী বোধহয় পরকীয়ার সঙ্গে জড়িয়ে গেছে, আমি রাস্তায় বেরোলে বোধহয় আমাকে কেউ মেরে ফেলবে, কেউ খুন করতে চাইছে, বা চেকিং যে ব্যাপারটা যেটা আমাদের ওসিডিতে আসে, যে বারবার চেক করা, কোনো একটা কাজ একবার করার পর সেটা বারবার করছে, যেটা গ্রামাঞ্চলের মানুষ হচ্ছে গিয়ে বারবার হাত ধুচ্ছে, খুব এঁটো নিয়ে জীবাণু নিয়ে এগুলো নিয়ে খুব ভাবে, সেইগুলো নিয়ে খুব ব্যস্ত থাকে এবং সেই একই কাজ বারবার করতে থাকে এবং শুধু নিজে করে না, তার সঙ্গে বাড়ির লোকজনকেও করতে বাধ্য করে। এছাড়া ধরুন যেটা আমরা বলি সোমাটোফোম ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যায় যে এই গ্রামাঞ্চলে মানুষ দেখা যায় গ্যাস অ্যাসিড, বা যে কোনো মানুষের ক্ষেত্রেই আমি বলবো যে গ্যাস অ্যাসিড, পেটের ব্যথা, বিভিন্ন রকম কোমরের ব্যথা, শটকা লাগা, এই ধরনের যে কষ্টগুলোর মুখোমুখি হয়, বিভিন্ন রকম ট্রিটমেন্ট করছে, বিভিন্ন রকম টেস্ট করিয়েছে, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক সব চিকিৎসায় বলছে না তো আপনার কোনো শারীরিক সমস্যা নেই, কিন্তু পেশেন্ট ফিল করে যে এটা আমার হচ্ছে এবং সত্যি তাদের সমস্যা হয়, এটাও কিন্তু একটা মানসিক রোগ। কারণ চারিদিক থেকে যখন শারীরিক ট্রিটমেন্টগুলো হয়েও কিছু হচ্ছে না, তার মানে এটা একটা মানসিক রোগের লক্ষণ। তো এই ধরনের যে সিমটমসগুলো যখন দেখা যাবে তখন কিন্তু বুঝতে হবে এটা মানসিক রোগের লক্ষণ এবং আমাদেরকে চিকিৎসায় আসতে হবে। আচ্ছা, খুব ভালো বললেন আপনি। এখন আশা করছি আমাদের দর্শকদের অনেকটাই সুবিধা হলো এই জিনিসগুলোকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করার জন্য। তৃতীয় প্রশ্ন এবার আপনার কাছে, এই মানসিক সমস্যা নিয়ে মানুষের মধ্যে একটা প্রচণ্ড ভুল ধারণা আছে, তো সেই ভুল ধারণাগুলো আমরা কি করে সরাতে পারি সেটা নিয়ে আপনি যদি একটু বলতে পারেন। মানসিক রোগ নিয়ে ভুল ধারণা খুব প্রকট, মানে মানুষ মানসিক রোগ হওয়া মানেই ভাবে যে বোধহয় কোনো দিন ভালো হওয়া যায় না, সারা জীবন বোধহয় ওষুধ খেয়ে যেতে হবে, বা কোনো পাপের ফলে বোধহয় সাধারণ মানুষ ভাবে যে কোনো পাপ করেছে তাই ওর এই সমস্যা হয়েছে, বা ভাবে বিয়ে দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এবং সর্বোপরি যেটা খুব দেখা যায় যে ঝাড়ফুঁক, এই ব্যাপারটা এত বেশি, এটা আমাদের খুব সাধারণ মানুষ থেকে শিক্ষিত মানুষের মধ্যেও দেখা যাচ্ছে যে ঝাড়ফুঁক করছে, জ্যোতিষীর কাছে যাচ্ছে, কিন্তু চিকিৎসায় আসছে না। কিন্তু এটা যে মানসিক রোগ, এটা মানুষকে বুঝতে হবে, ঝাড়ফুঁক করে সুস্থ হওয়া যায় না। কারণ আমরা দেখি, যখন পেশেন্ট দেখি, অনেক পেশেন্ট তার জমি জায়গা গয়নাগাটি বিক্রি করে দিয়েছে শুধু ঝাড়ফুঁকের পিছনে, তারপরে লাস্টে আমাদের কাছে আসছে যখন পেশেন্ট অনেক সিরিয়াস কন্ডিশনে চলে যাচ্ছে। তো এই ভুল ধারণাগুলো তো আছেই, তার সঙ্গে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বলা হয় যে ছোটো বাচ্চার আবার কি মানসিক রোগ হয়, ছোটো বাচ্চাদেরও অনেক মানসিক রোগ হয়ে থাকে, বা ছোটো বাচ্চার যখন কোনো মানসিক সমস্যায় ভাবে তাকে হোস্টেলে দিলে ভালো হয়ে যাবে। এই যে ভুল ধারণাগুলো সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে এসে কিন্তু চিকিৎসায় আসতে হবে। আপনি সত্যি খুব হেল্প করলেন। মানে সর্বোপরি এই যে মানসিক রোগ হওয়া মানে যে পাগল হয়ে যাওয়া, এটা একদম ভুল ধারণা। যে পাগল হয়ে, মানে পাগল শব্দটাকে কিন্তু এইভাবে ব্যবহার করা উচিতই নয় কোনো মানুষের জন্য। তো মানসিক রোগ একটা শারীরিক অসুখের মতো একটা অসুখ, যেটা হচ্ছে কি চিকিৎসা করলেই সুস্থ হওয়া যায়। মানুষ বোধহয় আজকালকার দিনে এটা মানে বুঝতে ভুল করে যে মন মানুষের একটা অঙ্গ, মানুষের আত্মার একটা অঙ্গ, সেই জিনিসটা বুঝতে হয়তো তারা মানে স্বীকার করতে পারে না যে মনেরও কিছু রোগ হতে পারে, সেটার জন্যই হয়তো এত প্রবলেম। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের শরীর মানে কি, আমাদের মাথা, হাত, পা, এইগুলো নিয়ে তো শরীর। মন বলে আমরা সবাই খুব সাধারণ মানুষ ভাবে বোধ আমাদের হার্টই মন আছে, অ্যাকচুয়ালি ব্রেন, এটাও তো আমাদের শরীরের অংশ, এবং এরও তো অনেক সময় কার্য ক্ষেত্রে তার একটু এলোমেলো হয়, তখন আমাদের একটু মানসিক সমস্যা হয়। তো সেই জায়গাটা মানুষদেরকে বুঝতে হবে যে এটার মধ্যে কোনো লজ্জা পাওয়ার বিষয় নয়, এটা খুব স্বাভাবিক বিষয়। এটা একজন ডাক্তারেরও হয়, একজন বিজ্ঞানীরও হয়, একজন নেতারও হয়, সাধারণ মানুষের হয়। মানসিক সমস্যা মানে যে কোনো মানুষেরই হতে পারে, তার একটু চিকিৎসা এলে উনি একটু লং টাইম হয়তো একটু চলতে থাকে, কিন্তু একদম সুস্থ পাওয়া যায়। হ্যাঁ, যত ডেলিকেট জিনিস তত লম্বা তার চিকিৎসা। আমি যেহেতু একটা মেডিকেল প্রফেশনে আছি, আমি জানি যে কি কাউন্সিলিংয়ের ইম্পর্টেন্সটা অনেক বেশি। বিং আ ডক্টর আমি সেটা হয়তো বুঝতে পারছি। এবার মানুষের মনের মধ্যে, মানে জেনারেল লোকজনের মধ্যে এরকম একটা ভুল অনেক জিনিস চলে যে কি
আমাদের যদি কিছু প্রবলেম হচ্ছে তাহলে ওরা ডাইরেক্টলি সাইকিয়াট্রিস্টের কাছে চলে যায়, কিন্তু সাইকিয়াট্রিস্ট তো ওষুধ দিয়ে সেটাকে ট্রিটমেন্ট করে, কিন্তু সাইকোলজিস্ট যারা থাকেন তারা তো কাউন্সেলিং করে তাদের মনের ভেতর থেকে যে সুপ্ত প্রবলেমটা কি আছে সেটাকে বার করে তারপরে সেটা ট্রিটমেন্ট করে। তো আপনি যদি ইফ ইউ ক্যান কাইন্ডলি এনলাইটেন ইনটু দিস ফ্যাক্ট which is better? ব্যাপারটা হচ্ছে কোনো মানসিক সমস্যার ক্ষেত্রে সাইকিয়াট্রিক এবং সাইকোলজিস্ট দুজনেরই ভূমিকা দরকার। এবার কাউন্সিলিং ব্যাপারটা কি, যদি খুব সহজভাবে আমি একটা মানে বলি যে আমাদের কাছে বড় অস্ত্র কি, তো অনেকে অস্ত্র মানে বুঝি তলোয়ার বা কলমও আমরা বলে থাকি, পেন দিয়ে লিখেও আমরা বলি। তো আমার কাছে সেটা হচ্ছে কাউন্সিলিংয়ের ক্ষেত্রে থেকে আমি বলবো যে কথার মাধ্যমে আমরা একটা মানুষকে খুব আঘাত করতে পারি, আবার কথার মাধ্যমে কিন্তু মানুষের মনকে ভালো করে দিতে পারি। তো কাউন্সিলিং ব্যাপারটা হচ্ছে ওই জায়গায় যে যখন কোনো মানসিক সমস্যা হচ্ছে, আমি যদি এক উদাহরণ দিই যে মানে কোনো পেশেন্ট খুব রেগে যায়, খুব হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, রেগে যায়, তো মেডিসিন সেখানে কি করছে যে তার অ্যাঙ্গার লেভেলটাকে কম করছে, কিন্তু সে যে বিষয়ে রেগে যাচ্ছে, যে কারণে রেগে যাচ্ছে, যে কারণে তার কষ্টটা হচ্ছে, রাগ হচ্ছে, সেই কারণটা কিন্তু আমরা তার ভিতর থেকে বের করে আনি এবং তাকে যুক্তি দিয়ে বোঝাই, তাকে আমরা থেরাপির মাধ্যমে বুঝিয়ে দিই যে এই যে কারণগুলোর জন্য তুমি রেগে যাচ্ছ, এটা আসলে এটা যুক্তিযুক্ত কি, বা এটা করা উচিত নয়, এই ভাবনাটা আসা উচিত নয়। এটা আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু পেশেন্টকে ঠিক করি। কারণ মানসিক রোগগুলোর মধ্যে কোথাও না কোথাও বেসিকলি মানে একটা লুকিয়ে থাকে একটা চিন্তা ভাবনা, কোনো একটা ভাবনা থেকেই সে কিন্তু তার সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো সেই ভাবনাটাকে দূর করার কাজই হচ্ছে অ্যাকচুয়ালি কাউন্সিলিং। তো সেই জায়গা থেকে কাউন্সিলিংটা আমার মনে হয় ভীষণই ইম্পর্টেন্ট। এবং আরেকটা কথা আমি বলবো যে কাউন্সিলিং শুধু কোনো মানুষ অসুস্থ হলে মানসিকভাবে যে দরকার সেটা নয়, এটা যে কোনো সাধারণ মানুষ তার জীবনযাত্রাকে আরও সুন্দর করার জন্য কিন্তু কাউন্সিলিং আমার মনে হয় দরকার। আমাদের সকলের কম বেশি কাউন্সিলিং মনে হয় আমাদের হলে ভালো হয়, যাতে আমরা আরও নিজেদেরকে গুছিয়ে সুন্দরভাবে কাটাতে পারি। হ্যাঁ, কারণ আজকালকার দিনে এত বিজি লাইফ মানুষের হয়ে গেছে, আশেপাশে নেবার্স একে অপরের সাথে কথা বলে না, একটা জায়গাতে কাজের যেখানে সবাই আছে সবাই নিজের কাজে এতটাই ব্যস্ত যে কেউ কারোর মনের কথাটা আর জানতে পারছে না। তো এই জন্য আমার মনে হয় যে হয়তো কাউন্সিলিং করলে সে তার মনের কোনো যে ভারটা আছে সেটা কোথাও বার করতে পারছে, তারা লাইট ফিল করছে। তার জন্য কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকালকার দিনে। কারণ আমরাও যখন এরকম পেশেন্ট আসে আমাদের কাছে, তারা ধরুন এরকম পোস্টপার্টাম ব্লুজ নিয়ে বা ডিপ্রেশন নিয়ে যখন আসে, তো তাদেরকে আমরাও কাউন্সিলিং করার চেষ্টা করি। হয়তো আপনাদের মতো অত ভালো করতে পারি না, ঠিক কথাই, কিন্তু আমরাও সাজেস্ট করি আপনাদের কাছে যাওয়ার জন্য। তো মানে when I came into this topic আমি একটু জানতে চাইছি, আর এরকম যদি পেশেন্ট আসে, যেহেতু এটা আমার সাবজেক্ট তার জন্য আমি আরও জানতে চাইছি, আমি কি আপনারা কি করে ট্রিটমেন্ট করবেন? তার যে চিন্তাগুলো আসছে, আগে সেই চিন্তাগুলো কী নিয়ে, তার মন খারাপগুলো কী নিয়ে হচ্ছে সেটাকে ফাইন্ড আউট করি, এবং পরিবার তার কাছে কিভাবে তাকে সাপোর্ট করছে সেই জায়গাটার উপরও আমরা কাজ করে থাকি। কারণ দেখা যায় অনেক পরিবার, ধরুন একটা যদি মায়ের কথা বলি, হয়তো তার আগে দুবার মেয়ে হয়ে গেছে, যেটা আমাদের খুব সমাজে চলে আসছে যে একটা পুত্র সন্তান চাই। সেটার জন্য সে যখন দেখছে তার তৃতীয়বারের বেলাও মেয়ে হচ্ছে, তখন তার মধ্যে যে অ্যাংজাইটি লেভেল, ভয়, দুঃখ, যে আমি যে অবহেলার মুখোমুখি হতে চলেছি, তার জন্য যে মানসিক সমস্যাগুলো হয়ে থাকে, তখন আমরা তাকে বোঝাই যে সন্তান সন্তানই হয়, এবং তার পরিবারকে বোঝাই যে সন্তান সন্তানই হয়। এগুলো কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা সেটাকে আস্তে আস্তে করে রিকভার করি। জেনারেলি আপনাদের কাউন্সিলিং প্রসেস কত টাইমের জন্য চলে, এটা যদি আমাদের দর্শককে একটু বলেন। টাইমটা দেখুন, এটা ডিপেন্ড করে থাকে, সেটা হচ্ছে কোন লেভেলে আছে পেশেন্ট, মাইল্ড, মডারেট, সিভিয়ার, কোন পজিশনে আছে সেটার উপর ডিপেন্ড করে থাকে। সাধারণত 6-7-8টা সেশন হলেই অনেকটা রিলিফ দেখা যায় আর কি, দরকার হয়, এটা মিনিমাম দরকার হয় আর কি। আচ্ছা, কামিং টু আওয়ার লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বাট নট দ্য লিস্ট অফকোর্স, যে এরকম পেশেন্টস তো প্রচুর আপনারা দিনে পান, আপনার পুরো ক্যারিয়ারে টিল ডেট আপনি তো প্রচুর এরকম পেশেন্ট পেয়েছেন যাদেরকে কাউন্সিলিং করেছেন।
মানে নট টু বি সেড, তাদের একটা যে প্রবলেমসগুলো এসে সে আপনাকে বলছে, আপনারও তো মনের মধ্যে কিছু একটা সেটা ইম্প্যাক্ট ফেলে। এরকম হাজার হাজার পেশেন্ট আপনাকে এসে তাদের নিজেদের প্রবলেমস বলছে, তাই সেটা আপনার মনেও ইম্প্যাক্ট পড়ছে। তো আপনি নিজেকে এখানে কি করে সুস্থ রাখেন, নিজের মনকে কি করে গার্ড করেন? হ্যাঁ, এখানে বলি, এক তো এটা আমার ভালো লাগার জায়গা। হ্যাঁ, মানে আমি সাইকোলজিস্ট হবো, এটা আমার একটা ভালো লাগার জায়গা, এই কাজটা করতে আমি ভালোবাসি। আর এখানে বলবো যে আমরা যখন কাউকে কাউন্সিলিং করছি, আমরা মেন্টালি প্রিপেয়ার যে আমি ওই মানুষটার কিছু কষ্টের কথা শুনবো, এবং যখন সেই কষ্টের কথাগুলো শুনতে থাকি তখন আমি তার জগতের মধ্যে প্রবেশ করি এবং তার জায়গা থেকে সেগুলো অনুভব করি, এবং তার সঙ্গে মিশে যখন আমি তার মনের দুঃখগুলো একটু একটু করে দূর করি, সে যখন একটু একটু করে নিজেকে ভালো অনুভব করে, তখন একটা খুব ভালো লাগার অনুভূতি তৈরি হয়, যেটা আমার মনে হয় আমাদের সকল সাইকোলজিস্টদের কাছে এটা একটা প্রাপ্য পাওনা, এটা আমাদের ভালো লাগার একটা জায়গা। আর কিছু কিছু ক্ষেত্রে একটু নেগেটিভ প্রভাব থাকে, মানে যদি বলে কষ্টের জায়গা থাকে, কারণ অনেক ক্ষেত্রে অনেক কেসে আমরা দেখতে পাই যে মানে সবসময় কাউন্সিলিংয়ে যে সুস্থ হবে তা নয়, সেখানে একটা পরিবারের সাহায্যের দরকার হয়, একটা সমাজের সাহায্যের দরকার হয়। সেখানে কিন্তু সেই সাহায্যগুলো সেই ব্যক্তিটাকে আমরা দিতে পারি না, আমাদের তরফ থেকে দিচ্ছি, কিন্তু সমাজের যে সাহায্যের হাতটা দরকার পরিবারে, সেটা সে পাচ্ছে না। তাই তাকে আমরা পুরোপুরি রিকভার করতে আমাদের কোথাও একটু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। মানে এই প্রসঙ্গে যদি আমি একটা উদাহরণ দিই, আমার একটা লাস্ট কয়েকদিন আগেরই একটা ঘটনা, একটা সুসাইড কেসের কথা আমি বলবো, যেটা আমার খুব কষ্ট লেগেছে। যে একজন মা, খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন মহিলা, যিনার স্বামী ওনাকে প্রায় দিন মারধর করেন, নেশা করেন, মারধর করেন। তো সেই দুঃখে ফার্স্ট যখন সুসাইড অ্যাটেম্প করেছিল, ধরুন 6 মাস কি 8 মাস আগে, তখন হচ্ছে গিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়, চিকিৎসা হওয়ার পর সুস্থ হয়ে তার বাপের বাড়ির লোকজন তাকে নিয়ে চলে যায়, এবং সে ফিনাইল খেয়েছিল। তারপর বাড়ির লোকজন যেমন হয়, কারণ বাপের বাড়ির বাবা মাও খুব দুস্থ পরিবার, তারা বুঝে বলে যা শ্বশুর বাড়িতে ফিরে যা, তো ফিরে আসে। তখন ওই পারপাশে কেস কাচারি হয়, থানা পুলিশ হয়, যেটা একদম সাধারণ ভাষায় বলা হয়। তো যখন স্বামীর কাছে ফিরে আসে, স্বামী বলছে ফিরে এসেছিস ঠিক আছে, কিন্তু আমি প্রতিশোধ নেব, এই বলে তার ওপর আবার অত্যাচার শুরু করে। তার এবার একটা 3 বছরের সন্তান আছে এবং একটা 10 বছরের মেয়ে সন্তান আছে। তো যখন ঝগড়া অশান্তি হচ্ছে, তখন বারবার ঝগড়ার মধ্যে বলছে যে আমারও আর বেঁচে থেকে লাভ নেই। তো ফার্স্ট অ্যাটেম্প করেছিল ফিনাইল নিয়ে, তারপরেও চাইছে যে আমি ফিনাইল খেয়ে আবার মরে যাই, আমি কেন ফিরে এলাম এই যন্ত্রণার মধ্যে। তো ফিনাইল খাওয়ার জন্য হয়তো ফিনাইল খুঁজছে কয়েকদিন ধরে, বাড়িতে কোথায় রাখা আছে রেখেছিল এরকম ব্যাপারটা, কিন্তু খুঁজে পাচ্ছে না। দিয়ে একদিন যখন দেখছে স্বামী খুব মারছে করছে, বলছে আমার আর বেঁচে থেকে লাভ নেই। হ্যাঁ, মেয়েকে বলছে তোরা মামা বাড়ি চলে যাবি, এ করবে, আমি আর থাকবো না। খুঁজছে কিন্তু পাচ্ছে না। দিয়ে অনেক পর খোঁজাখুঁজি করতে করতে দেখলো ফিনাইলের বোতলটা তার মেয়ের স্কুলের ব্যাগের মধ্যে আছে। মানে ভেবে অবাক লাগছে, মেয়েটা যা দেখছে মা বাবার আবার সমস্যা হচ্ছে, ফিনাইলের বোতলটা ব্যাগের মধ্যে নিয়ে ওই 10 বছরের একটা মেয়ে প্রত্যেক দিন স্কুল যেত, যাতে করে খেয়ে মা যাতে না খেয়ে না নেয়। মানে এই যে এগুলো আমাদের মনে খুব কষ্ট লাগে যে মানে ওনাকে সাহায্য করার জন্য সেইভাবে আমরা কাউন্সিলিং করছি, ঠিক আছে, আমরা মানে বোঝাচ্ছি, বুঝিয়েছি, উনি এখন বেটার আছে, জীবনের সামনের দিকে এগোতে হবে। স্বামীকে ইগনোর করতে শিখে কীভাবে আমরা সেটাকে হ্যান্ডেল করে চলবো, বা নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য বলেছি যে নিজের হাতের কাজগুলো করো, নিজে আর্ন করো, এইভাবে আমরা সাজেশন দিচ্ছি। কিন্তু এই যে সমাজ ব্যবস্থায় নেশা করে সে মারছে, তাকে কে বলবে? থানা পুলিশে বলছে যে স্বামী তো টাকা দিয়ে অ্যারেঞ্জ করে নিচ্ছে। তো এই যে ব্যাপারগুলো থাকে না, খুব অসহায় লাগে, সেই জায়গায় তখন একটু মন খারাপের জায়গা তৈরি হয়ে যায় আর কি। আপনার সঙ্গে আজকে কথা বলে আমার খুবই ভালো লাগলো, আশা করছি আমাদের খুব ভালো লাগছে, গল্প হচ্ছে, আমাদের খুব ভালো লাগছে যে এই পারপাসটা নিয়ে হচ্ছে। আমাদের এত সুন্দর একটা কনভারসেশনের পরে আমি একটু জানতে চাইছি যে আমরা মন ভালো করার কি কি উপায় আছে, এটা একটু জানতে চাই। মন ভালো করার জন্য আগে আমি সকলকেই বলবো যে আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসবো, সামনের মানুষকে ভালোবাসবো, মানুষকে বিশ্বাস করব, নিজের উপর আত্মবিশ্বাস থাকবে, এবং তার সঙ্গে যদি কিছু আমি নিজে ভুল করি
ক্ষমা চেয়ে নেব, সামনের মানুষকে ক্ষমা করে দেবো যদি কিছু ভুল করে থাকে। আর কিছু কিছু পরিস্থিতি থাকে যে কিছু খুব নেগেটিভ পার্সন থাকে, তাদেরকে একটু ইগনোর করে চলবো। আমরা না বলতে শিখবো, যেটা আমি পারবো না জোর করে নিজের উপর চাপিয়ে নেব না, না বলাটাও আমরা শিখবো। আর তার সঙ্গে হেলদি লাইফস্টাইল আছে, সবসময় পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকবো। আর সর্বোপরি আমরা আমাদের ঘুমটাকে খুব ইম্পর্টেন্স দেবো, যেন 6 থেকে 8 ঘন্টা ঘুম যেন আমাদের জীবনে থাকে, প্রত্যেক দিনের রুটিনের মধ্যে যেন থাকে। আর একটু মোবাইল ফোন এগুলো একটু কম দেখবো, বন্ধুদের সঙ্গে একটু গল্প করব, যাতে মনের কথা শেয়ার করার জন্য যেন কোনো না কোনো বন্ধু থাকে। এটা ভীষণ দরকার, প্রত্যেকের ভীষণই দরকার। তো এইগুলো যদি আমরা একটু মেনটেন করি না, তাহলে আমাদের মন ভালো থাকে। সঙ্গে নিজেদের হবি, কখনো ভালো কিছু খেতে ইচ্ছে করছে তো নিজে কিছু ভালো বানিয়ে খেলাম, একটু গাছ লাগানো, কোনো মানুষকে একটু সাহায্য করা, এগুলো করলে আমাদের মন কিন্তু অনেক ভালো থাকে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, আপনাকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এখন দেখি যে কি কাউন্সেলিং অনেকেই হয়তো করানোর জন্য চিন্তা ভাবনা করে, কিন্তু তারা খুব কনফিউজ থাকে যে তারা কোথায় করাবে, সেটা অনলাইন করাবে না অফলাইন করাবে। অনেক অ্যাপস আছে অনলাইনে, সেখানে ওরা করাতে পারে, বা এরকম আপনাদের মতো যারা স্পেশালিস্ট আছে তাদের সামনে এসে করাতে পারে। তো এবার কোনটা আপনার জন্য মনে হয় যে কি দিস ইজ সুটেবল ফর আ পারসন? এটা আমি সবসময় বলবো, অবশ্যই হচ্ছে অফলাইনটাই খুব ভালো, কারণ এতে সামনে পেশেন্টের সঙ্গে একটা কানেকশান খুব সুন্দর তৈরি হয়। কারণ এই প্রফেশনে সামনে পেশেন্ট বলুন, ক্লায়েন্ট বলুন, আগে সুন্দর একটা কানেকশান তৈরি হলে কিন্তু আমাদের কাজটা অনেকটা সুন্দর হয়, যেটা অফলাইনে একটু সেই কানেকশানটা হয়তো খুব একটা স্মুথ থাকে না আর কি ব্যাপারটায়। তো আমরা অফলাইনেই সবসময় সাজেস্ট করবো, প্রেফার করবেন। আর অপশন না থাকলে তখন তো অনলাইন আছে। তখন অনলাইন আছে, হ্যাঁ সেটা ঠিক। আপনার সঙ্গে এত সুন্দর একটা কনভারসেশন করে আমি তো অনেকটা এনলাইটেন হলামই। আমার মনে হয় আমাদের যে দর্শকরা আছে, ডক্টর অয়ন্তিকের চ্যানেলের যে দর্শকরা আছে, তারা নিশ্চয়ই অনেক এনলাইটেন হলো। তো থ্যাংক ইউ সো মাচ। কিন্তু একটা শেষ প্রশ্ন, আপনি যদি কাউন্সিলর না হতেন বা সাইকোলজিস্ট না হতেন, তাহলে আপনি কি হতেন? বোধহয় টিচিং প্রফেশনেই যেতাম। আচ্ছা, আপনার পড়াতে খুব ভালো লাগে? হ্যাঁ, কথা বলতে ভালো লাগে, মিশতে ভালো লাগে সকলের সঙ্গে, এই ব্যাপারটা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো কথা বলে। এবং অয়ন্তিকের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা আমাদের প্রোগ্রাম হলো, খুব ভালো লাগলো, সকলকেই ধন্যবাদ।